আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএফসি উইথ সাবিহা। আজকে আমি আপনাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত আয়োজনে আমরা স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ করেছি একজন স্পেশাল ব্যক্তিকে। তিনি বর্তমানে এমবিবিএস লাইফ শেষ করে ইন্টার্নশিপে আছেন, ডাক্তার সাদিয়া ইসলাম। তার কাছ থেকে আমরা আজকে মেডিকেল জার্নি, হোল মেডিকেল লাইফটা সম্পর্কে জানবো, মোটিভেশনাল স্কিল সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? Walaikum assalam. Thank you, Samira, for welcoming me and inviting me. Ashole, thank you also তোমার চ্যানেল মিশন ডিএলসি উইথ সাবিহা ইসলাম। থ্যাংক ইউ আপু, ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম। আপু, আপনি যেহেতু খুব সম্প্রতি এমবিবিএস লাইফটা শেষ করে এসেছেন, তো আজকে আমরা যারা হচ্ছে এমবিবিএস মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা হচ্ছে জয়ী হয়েছি, আসলে বলা যায় আমরা মেডিকেল লাইফে পা দিতে যাচ্ছি। তো এই সময়টা অনেকটা স্ট্রাগলিং এর সময়। আপনি যেহেতু খুব সম্প্রতি পার করে এসেছেন, আপনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানবো, আপনার স্টোরিগুলো, আপনার এমবিবিএস লাইফটা সম্পর্কে জানবো। তার আগে আপু, আমরা যখন চান্স পেলাম, আশপাশ থেকে আমরা অনেক কিছু শুনছি মেডিকেল লাইফটা সম্পর্কে। সেই স্টোরিগুলো আমার কাছে যে ফিলিংসটা হচ্ছে, সেটা আপু মনে হচ্ছে যে এটা অনেকটা যেমন স্কেয়ার্ড, থ্রিলড, পাশাপাশি একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে এবং তার সাথে একটা নার্ভাসনেসও কাজ করছে যে আসলে কেমন হতে যাচ্ছে আমাদের মেডিকেল লাইফটা। আপু, আপনি যেহেতু খুব সম্প্রতি এই লাইফটা পার করে এসেছেন, আমাদেরকে যদি একটু বলতেন যে আসলে এই লাইফটা কি হরর মুভির মতো? থ্যাংক ইউ সাবিহা। আসলে you are about to start your medical life. That means you are also welcome to our horror world field. আসলে হরর ওয়ার্ল্ড ফিল্ডটা এই জন্য বলছি যে আমাদের মেডিকেল লাইফটাকে যদি হরর মুভির সাথে তুমি চিন্তাও করো, এটা আসলে সিমিলারলি মিলে যাবে। এভাবে যে তুমি দেখো, সারাদিন আমি যখন আইটেম ক্লাস করা, আইটেম কমপ্লিট করা, তারপরে দেখা যাচ্ছে টার্ন, তারপরে ক্লিনিক্যাল যে ওয়ার্ডের ক্লাসগুলো, এগুলা সারাদিন করার পরও আমি যখন রাত্রে রুমে যে টাইমটাতে রেস্ট নিব, সেই টাইমে তখনও কিন্তু আমার নেক্সট দিনের যে আইটেমটা ক্লিয়ার করার জন্য সেই পড়াটা করতে হচ্ছে। পড়া করতে আমার যে রাত 1টা-2টা বাজছে। তুমি সেই এনভায়রনমেন্টটাকে যদি ডিপলি চিন্তা করো, দেখবা যে ওই মোমেন্টটাতে চারিদিকে একদম নিঃশব্দ, অন্ধকার, নীরবতা। সেখানে তুমি আর তোমার সামনের যে টেবিলের বইটা, এই দুটোর কানেকশন ছাড়া আশপাশে নিস্তব্ধতা এবং অন্ধকারাচ্ছন্ন, অনেকটা হরর মুভির সিনারিও বলতে পারো। আর সেকেন্ডলি হচ্ছে হরর মুভিতে কিন্তু একটা জিনিস আছে, যেটা হচ্ছে ঘোস্ট। তো এই ঘোস্টটাকে যদি তুমি কম্পেয়ার করতে পারো, তাহলে আমি বলবো আমাদের মেডিকেল লাইফের যদি যে সিলেবাসটা, এটা আসলে এর থেকে বড় কিছু। আর ঘোস্ট থেকে তুমি মুক্তি পাওয়ার অনেক ওয়ে আছে, কিন্তু তুমি প্রফের বোর্ডে, আমার কাছে যেটা মনে হয়েছে, প্রফের বোর্ডের যে ভাইবা, প্রফের টেবিলের যে ভাইবা, আমি ঘোস্ট থেকে মুক্তি পেতে পারবো, কিন্তু প্রফেট টেবিলে বা আমার আইটেম কার্ড, বিভিন্ন টার্মের ভাইবাতে মনে হচ্ছে স্যারদের যে একের পর এক কোশ্চেন, এটা ঘোস্টের থেকেও আমার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে বোর্ড ভাইবাটা। আর সেকেন্ড আরো যেটা বলবো যে তোমার এই যে একটা ফিয়ার কাজ করে যে নেক্সট দিন কালকে এক্সাম। আসলে এটা বাইরে থেকে নন মেডিকেল বা যে কোনো জায়গা থেকে এটা মনে হয় দ্যাট সিম্পল, একটা জাস্ট এক্সাম। কিন্তু যে প্রফ পরীক্ষার্থী, যে একটা প্রফ পরীক্ষা দিচ্ছে, সেই এই কষ্টটা বুঝতে পারবে এবং তার ওই ফিলিংসটা যে পরীক্ষার আগের রাত্রে তুমি দেখো হরর মুভি দেখলে কিন্তু রাত্রে এরকম হয় যে ভয়ে ঘুম আসছে, তো পরীক্ষার আগের রাত্রে দেখবা যে ওরকম যে একটা ভয় কাজ করছে, হার্টবিটটা বেড়ে যাচ্ছে, ঘুম আসছে না। তো আর এভাবে তুমি যদি তাহলে আপনারা বলতে পারছে যে একটা মেডিকেল লাইফ একটা হরর মুভির সিনারিও অনেকটা। সব শেষে যে একটা বলবো, তুমি কিন্তু মুভিটা দেখছো, এখানে একটা হ্যাপি এন্ডিং আছে। তোমার এই পুরো মেডিকেল জার্নিটার হ্যাপি এন্ডিং হচ্ছে এইটাই যে তোমার যখন পুরা মানে যে প্রসেসটা, মেডিকেল প্রসেসটা কমপ্লিট হচ্ছে, তখন কিন্তু তোমাকে রিওয়ার্ড হিসেবে একটা স্টেথো, একটা সাদা অ্যাপ্রন, যেটা মনে হচ্ছে তুমি সেই যে ঘোস্টকে জয় করে যে মুভির হিরো, সেখানে তুমি একজন রিপ্লেসমেন্ট হিসেবে আছো, যেখানে প্রত্যেকটা তার
অর্জন করে ফেলেছে একটা স্টেটো অ্যান্ড একটা সাদা অ্যাপ্রন। তার মানে আপু বলা যায় যে সবকিছু মিলিয়ে প্রথম দিকে একটা তিক্ত অনুভূতি, তারপরে একটা টক টক অনুভূতি, অর্থাৎ টক মিষ্টি ঝাল সব রকমের অনুভূতি আমরা আসলে মেডিকেল লাইফে পাবো। তো আপু আমি যতদূর জানি যে মেডিকেলে ঢোকার সাথে সাথে আপনাদের হচ্ছে অ্যানাটমি যে সাবজেক্টটা থাকে সেখানে আপনাদের হচ্ছে ডিসেকশন হলে যেতে হয়েছে, বা ফার্স্ট আপনার ক্যাডাভার বলেন বা হচ্ছে ডেড বডিকে হাত দিয়ে নাড়াচাড়া করা বা ভিসেরা নাড়া, বোনস নাড়া, এই সব কিছু দিয়ে আপনার ফিলিংসটা তখন কেমন হতো? তখন কি ভয় লাগতো, বা তখন আসলে আপনার ফিলিংসটা কেমন হতো যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে? আসলে আমি যদি মনে করি, আমি যখন ফার্স্ট এক সেট বোনস কিনলাম, তো আমি তো নর্মালি মেডিকেল, আমরা সবাই আসলে নর্মালি মেডিকেলে আসার আগে অ্যাডমিশন বা এই প্রসিডিউরের সাথে অ্যাডজাস্টমেন্ট, আমরা এই ডিসেকশন হলের যে ডেড বডিগুলা, বোনস, ভিসেরা, এগুলোর সাথে খুব একটা ইউজ টু না। তো আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, ফার্স্ট অফ অল আমি যে এক সেট বোনস কিনেছিলাম, তো ওই বোনসটা আমি আমার যে হোস্টেলের যে খাটের নিচে ওখানে রাখছি। তো আমার মাঝে মাঝে রাত্রে এটা মনে হতো যে, আর যাই হোক, এটা তো একটা ডেথ মানুষ, তো ডেথ মানুষের তো একটা বোনস, এটা তো আমি খাটের তলায় রেখে রাখছি, বা এটা আমি ক্যারি করে ঘুরে বেড়াচ্ছি, ব্যাগে করে আমি ক্লাসে নিয়ে যাচ্ছি। ফার্স্টের দিকে কেমন একটা একটা ফিলিংস লাগতো, আনকমফোর্টেবল লাগতো। কিন্তু আর আরেকটা হচ্ছে সময়ের সাথে সাথে এটার সাথে আমি বলবো রেজিস্ট্যান্স হয়ে গেছি, যে আমি পরে একটা স্টারগাম সাথে নিয়ে ঘুমিয়ে পড়তে পড়তে বই আর বোনস যেন আমার ওতপ্রোত সঙ্গী, আমি দিনের সঙ্গী হয়ে যাবে। এটা তোমার ফার্স্ট ইয়ারে যারা আছে, একটা স্টারগাম, একটা রিপস আইটেম আছে, কাউকে রিপস হাতে নিয়ে ঘুমিয়ে গেছি, আমি আমার বালিশের পাশে একটা স্টারগাম রেখে দিয়েছি, একটা ফিমার রেডিয়াস হাতে নিয়ে পড়তে পড়তে জাস্ট বেডে রেখে দিচ্ছি, এরকম একটা সিচুয়েশন। আর আমার ডেড বডি বা যে ক্যাডাভার নিয়ে পড়তে হয়, ফার্স্ট ইয়ারে এটা পড়তে হয়, এটার ক্ষেত্রে যদি বলি তাহলে আমার ওই যে ভয়, এটার থেকে বেশি কাজ করেছে ফরমালিনের যে ব্যাড স্মেলটা। আমার এত ইরিটেশন ফিল হতো, ওই ভিসেরা বা ওই ডেড বডি, এগুলো আসলে প্রিজার্ভেশনের জন্য ফরমালিন দিয়ে রাখা হয়। তো ফরমালিনের যে স্মেলটা, আমি এটা জাস্ট কলেজ থেকে ফিরে এসেও আমার নাকে যেন সবসময়, আমার কাছে খাবার খাচ্ছে, আমার মনে হচ্ছে সবকিছুতে যেন একটু ফরমালিনের ওই ব্যাড স্মেলটা আমার নাকে এসে লাগছে। তার মানে আপু আমি কি এমন বলতে পারি যে হচ্ছে আপনার প্রথম দিকে একটা ভয় কাজ করলেও বা হচ্ছে একটা ইমোশনাল জিনিস কাজ করলেও লাস্টের দিকে গিয়ে আপনি সবকিছুর সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছেন? আচ্ছা আপু, আর একটা কথা যদি আমি বলি যে আমরা জানি যে মেডিকেলের ক্ষেত্রে প্রতিদিনই প্রায় এক্সাম থাকে, বলা যায় যে আইটেম হোক, কার্ড হোক, টার্ম হোক, এরপর আবার প্রফ। তো সবকিছু মিলাই আপু আপনি যদি ভাইবা বোর্ডের কোনো সিনারিও আমাদের সাথে শেয়ার করতেন, যে আসলে স্যার ম্যাডামদের সামনাসামনি গিয়ে তাদের প্রশ্নের উত্তরগুলো করা, ডিপলি কোনো প্রশ্ন করলে সেটার উত্তর করতে পারা, এই জিনিসগুলো আপনার হচ্ছে কেমন ফিলিংস কাজ করতো, এটা যদি আমাদের একটু বলতেন। ভাইভা বোর্ড সম্পর্কে যদি আমাকে তুমি কোশ্চেন বলো, আমি হিউজ সিলেবাস কমপ্লিট করে গেছি, কিন্তু পরীক্ষার আগে আমার এটা মনে হয়েছে আমার কিছু মনে নাই। আচ্ছা, এরকম আমাকে যেন দুই জায়গা থেকে একটা জাস্ট হুইসপার সাউন্ড এরকম আসছে, ব্রেন আমাকে বলছে যে তোর সিস্টেম ইজ শাট ডাউন, এন্ড মাউথ আমাকে বলছে ভাইভা বোর্ডে দিয়ে যে অ্যানসার নট ফাউন্ড। মানে এরকম আমার একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। তারপরে আস্তে আস্তে মানে এরকম, এটা আসলে নার্ভাসনেস থেকে এরকম হয়েছে। তো আস্তে আস্তে ভাইভা বোর্ডে ঢুকে টিচাররা যখন কোশ্চিন করতে থাকে প্রফে বা টার্মে বা আইটেমে, দেখা যায় যে না, ব্রেন আমার সাথে বিটতে করে নাই। আমি যে পড়েছি, আমার কিছুটা হলেও সেটা আমার ব্রেনে আসছে, আমি আস্তে আস্তে বলতে পারছি। তো আমার ভাইভা বোর্ডে যখন একটা টিচার আমাকে বলতো হ্যাঁ গুড, বা তাদের আমি যখন কোশ্চেনগুলোকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে ফিরে আসতাম, তো তখন ওই যে মোমেন্টটা মনে হতো, তখন মনে হতো হ্যাঁ, আমার যে স্লিপলেসনেস নাইটটা, তারপরে আমার যে স্যাক্রিফাইস, স্ট্রাগল, আমার যে স্ট্রাগল, এটা হয়তো পূর্ণতা আমি পাচ্ছি, মানে সবকিছু এটা সার্থক। হ্যাঁ, এইটা আমাকে কিন্তু ইন্সপিরেশন দিয়েছে অনেকটুকু। তার মানে আমি বলবো যে ভাইভা বোর্ডে আপনার প্রথম দিকে অনেকটা নার্ভাসনেস কাজ করলেও আস্তে আস্তে ওইটার সাথে ইউজড হয়ে যাওয়া যায়, বা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক মেমোরি যেটা বলি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, সেগুলো আমরা পরে অ্যান্সার করতে পারি। আচ্ছা আপু, তারপরে আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই যে আপনি তো এখন ইন্টার্নশিপে আছেন, আপনার অনেক নাইট করতে হচ্ছে, ইভিনিং বা বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট চলছে,
তো আপু আপনার কাছে থেকে কোনো রোগীকে একদম মারা যাওয়া বা এরকম মৃত্যুর কোলে ঢলে পড়া এরকম স্যাড মোমেন্টের কোনো স্টোরি আপনার মনে আছে কিনা, যে তখন ফিলিংসটা কেমন লাগতো যে আমাদের মাঝ থেকে একজন হারিয়ে গেল, এরকম যদি কোনো এই story ফিলিংসটা share আমার অর্থোপেডিক্স ওয়ার্ডে আমি যে ফার্স্ট যে একটা ডেথ পেশেন্টের মানে এক্সপোজার এসেছে, যে আমার সামনে আমার হাতেই বলতে গেলে পেশেন্ট আর মারা যায়, সেটা হচ্ছে অর্থোপেডিক্স ওয়ার্ডে এটা হয়। আমাদের দুজনের ইভিনিং ডিউটি ছিল। পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট ছিল এবং পেশেন্টটা ছিল হচ্ছে ফায়ার জেস্টের পেশেন্ট। আচ্ছা পেশেন্টটার মাল্টিপল রিবস ফ্র্যাকচার ছিল। পেশেন্টটা একদম মানে ক্রিটিক্যাল পর্যায়ে ছিল। তো পেশেন্টটা ফিনান্সিয়ালি খুব একটা স্টেবল ছিল না। যেহেতু ফিনান্সিয়ালি স্টেবল না, আমরা ওয়ার্ডেই এর জন্য ট্রাই করছিলাম আমাদের ওয়ার্ডে যে মানে পর্যাপ্ত যা যেভাবে আমরা সাপোর্ট দিতে পারি সেভাবে পেশেন্ট এই ক্রিটিক্যাল পেশেন্টটাকে ইমপ্রুভমেন্টের জন্য। তো পেশেন্টের স্যাচুরেশন লেভেল জাস্ট 80-82 এরকম। তখন বিকাল 4টা বাজে এবং আমরা ফুল মানে হাই ফ্লো অক্সিজেন দিচ্ছি পেশেন্টকে এবং মনিটর করছি অলওয়েজ। 5 অক্সিমিটারটা দিয়ে আমরা স্যাচুরেশন মনিটর করছি। মানে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট, বাট সব চেষ্টার পরও আমাদের চোখের সামনে পেশেন্টটা আসলে আর পেশেন্টটা না ফেরার দেশে চলে যায়। তো আমার লাইফে ইন্টার লাইফে যেহেতু এটা ফার্স্ট ডেথ ছিল, আমি একটু ইমোশনালি অনেকটুকুই ইমোশনালি ভেঙে পড়েছিলাম। যে ডেথ সার্টিফিকেট ফার্স্ট ডেথ সার্টিফিকেট নিজ হাতে লেখা যে বিষয়টা, এটা আসলে ইমোশনাল একটা বিষয় ছিল। তো সেখানে একটা জিনিস আমার এখান থেকে অ্যাজ এ ডক্টর হিসেবে আমি শিক্ষা পেয়েছি যে আসলে আমাদের লাইফের অনেক কিছু আমাদের হাতের কন্ট্রোলে নেই। অ্যাজ এ ডক্টর হিসেবে আমার যে স্কিল, আমার যে চেষ্টা, আমি যে সবকিছু সাপোর্ট দিয়েছি, তারপরও আমার হাতে অনেক কিছুই কন্ট্রোল নাই। সৃষ্টিকর্তা যদি চান তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন, একজন ডক্টর একটা পেশেন্টের সর্বোচ্চ আমরা উসিলা বলতে পারবো অ্যাজ এ প্রফেশন হিসেবে উসিলা, কিন্তু ডক্টর প্রফেশন, কিন্তু আমরা আমাদের হাতের এটা কন্ট্রোলের বাইরে যে আমরা পেশেন্টকে একদম আল্লাহ যদি তার মৃত্যু চায়, এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। আসলে আপু আমরা বলতে পারি আসলে যে মৃত্যুটা আমাদের কাছে পেশেন্টটা আসে ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের যতটুকু আমরা করা যায় ততটুকু আমাদের সর্বোচ্চটা চেষ্টা করি, তারপরেও আসলে সবকিছু তো আর আমাদের হাতে থাকে না, অবশ্যই এর কন্ট্রোলটা বেশিরভাগ অংশই সৃষ্টিকর্তার, বলা যায় সবটুকুই আসলে সৃষ্টিকর্তার হাতে। তো আচ্ছা আপু, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা তো এখন মেডিকেল লাইফে যাব, 5টা বছর আমাদের ওপর দিয়ে একটা স্ট্রাগল যাবে। তো আপু আপনি আমাদের জন্য অ্যাজ এ ডাক্তার হিসেবে কেমন পরামর্শ দিবেন যে আমরা এই 5 বছর কিভাবে পড়াশোনা করলে একজন আইডিয়াল ডক্টর হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো? আমি ফার্স্টে যেটা বলবো যে তোমার লাইফে ইউ হ্যাভ টু ফেস স্ট্রাগল, ফেস ডিপ্রেশন, ফিয়ার, বাট ইউ ফেস ইজ জাস্ট ওকে। আচ্ছা যত স্ট্রেস ডিপ্রেশন যা আসুক না কেন, এই পুরো পাতটাকে এটাকে বলতে হবে ওকে। এবং তোমাকে ফেইলার যে জিনিসটা হচ্ছে ইটস নরমাল, এটাকে তোমার টেক ইট ইজিলি। কারণ এখানে অনেক আইটেম, অনেক টার্ম, অনেক কার্ড সাপ্লি, এটাকে নরমালি নিতে হবে। তুমি ফার্স্ট জাস্ট একটা পরীক্ষায় সাপ্লি আসতেই পারে, এখানে তোমার ইমোশনালি ভেঙে পড়া যাবে না। এখানে দেখা যায় অনেকেই ডিপ্রেশনে চলে আসে মেডিকেল লাইফে আসার পরে, অনেকেই দেখা যায় আসার পরে মনে করছে যে না এই রাস্তাটায় আসা ঠিক হলো না। তো এটা অ্যাভয়েড করতে হবে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে প্যাশন, এই প্যাশনটাকে ধরে রাখতে হবে। তার মানে আমরা সামারিতে আসলে আপু বলতে পারি যে হচ্ছে আমাদের ফেইলিয়ার হইলেও সেটাকে পিলার অফ সাকসেস বানাতে হবে, যে না ইটস ওকে, আমাকে সামনে আগাতে হবে। আর একটা জিনিস যেটা আমাদের ধৈর্য রাখতে হবে, যে আমাদের হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী যা আসছে আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্য করবেন, এক্স্যাক্টলি। সৃষ্টিকর্তার উপর একটা বিশ্বাস রাখতে হবে। আচ্ছা আপু, তাহলে আমি লাস্টে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপু আপনার কি এই 5 বছরে কখনো এমনটা মনে হয়েছে যে আমার তো অনেক ফ্রেন্ড আছে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ে, অন্যান্য প্রতিষ্ঠানে যারা পড়ে, তাদের হয়তো মেডিকেলে যারা আসে তাদের থেকে পড়াশোনা অনেক কম, বলা গেলে সিলেবাস অনেক কম, পড়াশোনার চাপ অনেক কম, তারা অনেক চিল মোডে থাকে, তাদের সাথে যখন আপনি কথাবার্তা বলতেন তখন কি আপনার এরকম মনে হতো যে এই প্রফেশনে আসাটা মনে হয় আমার জন্য একটা রং ডিসিশন ছিল, মানে এরকম কোনো
গিল্টি ফিল করতেন কিনা এই প্রফেশনে আসার জন্য? আলহামদুলিল্লাহ আমার এরকম গিলটি ফিল হয়নি, কারণ আমি এই জায়গাটাতে এসেছি আমার প্যাশনের জায়গা থেকে, এবং এখানে যা কষ্ট হোক যা স্ট্রেস থাকুক সবকিছুকে আমি আমার নিজের মতো করে নিয়েছি, এজন্য ফিলটা আসেনি। তো কারণ ফার্স্টে আমি আমার যে অ্যাডমিশন পরীক্ষা সেখানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিটে চান্স পাই। তো সেখানে আব্বু চাচ্ছিল যে ওখানে অ্যাডমিট করে দিতে, বাট আমার অনেক প্যাশন ছিল, তারপরে আব্বু আমাকে হচ্ছে যে ওখানে জন্য চাচ্ছিল যে ওখানে যেন ভর্তি হয়ে যায়। তো আমার প্যাশন ওই যে স্যাক্রিফাইসের জায়গা, আল্লাহ আমার এই জায়গাতে পূরণ করেছে, শেষে সেই স্টেথো আর সাদা অ্যাপ্রন, সেই প্যাশনটার জন্য আমি এখানে আসা। তো যখনই আমার যে এটাকে স্ট্রেস মনে হচ্ছে তখন এই স্বপ্নটাকে লালন করতাম। আর একটা জিনিস কি, পড়ার টেবিলে বসে যখন তুমি চিন্তা করবা, বা আমি যেটা চিন্তা করতাম যে সেই আমার আব্বু আম্মুর ফেসটা, যে আমার আব্বু আম্মু এত স্যাক্রিফাইস করে আমাকে এখানে পাঠিয়েছে, তখন ওই ফেসটা যখন আমার কাছে চোখে ভেসে উঠতো, তখন আমার কাছে মনে হতো যে হ্যাঁ, যদি আমি এক পাশে দাঁড়িপাল্লার এক পাশে এই জিনিসটা রাখি, তো আমার কাছে যে পড়ার স্ট্রাগলটা বা আমার যে স্যাক্রিফাইসটা, এটা তাদের কাছে দাঁড়িপাল্লার কিছুই না। আচ্ছা আপু, আসলে এজন্য আমার কাছে নিজের কাছে এতটা গিল্টি ফিল হতো না যে আমি এখানে কেন আসলাম। আমাকে সবসময় আমি এগুলোর দ্বারা ইন্সপিরেশন হয়েছি এবং চেয়েছি হ্যাঁ আমি আই হ্যাভ টু অ্যাটেইন ইট। আচ্ছা আপু, তার মানে বলা যায় একটা ইমোশনাল প্রফেশন এটা, যেমন তেমন একটা পেশান যখন কাজ করবে তখন আসলে নিজের মধ্যে কোনো কোনো সময় যদি এরকম মনেও হয় যে না এই প্রফেশনটা হয়তো আমার চুজ করা ঠিক হয় নাই, পরবর্তীতে আমরা যদি আসলে বিভিন্ন দিক চিন্তা করি আসলে দেখা যায় এটা কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং। কারণ আল্লাহ ডক্টর অ্যাজ এ ডক্টর হিসেবে মানুষকে যখন চুজ করে এটা আসলে তার জন্য একটা অনেক বড় পাওয়া, তাই না আপু? এক্স্যাক্টলি। আচ্ছা আপু, তাহলে অনেক ভালো লাগলো আপনার এই কথাগুলো শুনে। আপু লাস্টলি একটা কোশ্চেন আমি করব যে আপনার এই হোল জার্নিতে, সম্পূর্ণ মেডিকেল লাইফে আপনি এমন কোনো বিউটিফুল স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন কিনা, বা এমন কোনো বিউটিফুল মোমেন্ট আপনার আছে কিনা, যদি একটু বলতেন। আমার বিউটিফুল মোমেন্ট যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমার এটা 2026 সালে ফাইনাল প্রপ যে পরীক্ষাটা হয়, তো সেই পরীক্ষাটার যে রেজাল্টটা সেটা আসলে 1 মাসের মধ্যে এত তাড়াতাড়ি যে পাবলিশ হবে এটা আমরা জাস্ট আইডিয়ার বাইরে ছিল। তো হঠাৎ করে একদিন বিকাল 4টার দিকে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে কনগ্রাচুলেশন ডক্টর সাদিয়া। জাস্ট ওর এটুকু এক্সপ্রেশনে আমি মানে জাস্ট যে আমার সাদিয়া ইসলাম নামের আগে ডক্টর সাদিয়া ইসলাম, যেটার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করেছি 5 বছর, এতটা বছর স্যাক্রিফাইস, সেটা আমি অ্যাটেন্ড। ওর এই একটা কথা আমার তখন মানে আমার একটা ফিলিং চলে আসে যে আই হ্যাভ অলরেডি অ্যাচিভড দিস। তো আমি বুঝে যাই যে হ্যাঁ আমার রেজাল্ট তাহলে পাবলিশ হয়েছে, আই হ্যাভ অলরেডি পাসড যে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। তো সেখানে আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম, এবং ওই দিনটা আমার লাইফে যদি বলি ওই দিনটা আসলে মেমোরেবল এবং খুবই তার মানে হ্যাপি আপু ছিল। সাদিয়া থেকে ডক্টর সাদিয়া হওয়ার এই যে ট্রানজিশনাল মোমেন্টটা, এটাই আপনার জন্য সবচেয়ে বিউটিফুল মোমেন্ট ছিল। আসলে ধন্যবাদ আপু আপনাকে আমাদের এই সময়টা, গুরুত্বপূর্ণ সময়টা আমাদের দেওয়ার জন্য, এবং আপনার এই জার্নিটা এত সুন্দরভাবে মোটিভেটিভ নিয়ে আমাদেরকে সাথে শেয়ার করার জন্য। আমরা যারা জুনিয়র আছি, মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে যারা মেডিকেল লাইফে পদার্পণ করব, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপু, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেলটা থেকে নিয়মিত আমরা বিভিন্ন ভিডিও পাবলিশ করছি, এবং মূলত আমার এই চ্যানেলটা খোলা হয়েছে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তাদের জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার পাশাপাশি মেডিকেল লাইফটা কেমন হতে যাচ্ছে বিভিন্ন আমাদের স্পেশাল গেস্টের মাধ্যমে আমি এই জিনিসটাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো ফলো মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Also thank you Sabiha Islam for inviting me, and also thanks your YouTube channel Mission DMC with Sabiha. Thank you so much আপু।